নন লিনিয়ার সিস্টেম যেটা মেকানিক্সে, এটা অ্যাকচুয়ালি বহু পুরনো একটা ব্যাপার। এটা ক্রমশ ওটা মডার্নাইজ করা হয়েছে, হয়ে এখন ওটা বিশাল একটা আকার ধারণ করেছে। তো আমরা সেখানে যাব, তার আগে একটা বইয়ের কথা বলতে হবে আর কি। আমি এই সমস্ত জায়গায় চেক করে দেখলাম, একটা বই সব জায়গাতে উল্লেখ আছে। এটা হচ্ছে এই বইটা, এর নাম হচ্ছে নন লিনিয়ার ডাইনামিক্স অ্যান্ড ক্যাওস, ডাউনলোডেবল। ইন্ডিয়ান একটা এডিশন আছে যেটা 770 টাকার মধ্যে অ্যামাজনে দাম চাইছে যেটা। আহ, এই বইটা খুব সারা পৃথিবীতেই চলে আর কি, এত ভালো বইটা। খুব, আমি কদিন ধরে পড়েও দেখছি, ইট ইজ এক্সট্রিমলি রিডেবল। কাজে এটাই আমার রেফারেন্স। এবার আমি সিলেবাসের একটা একটা করে পার্ট ধরে আমি ডিসকাস করতে চাই। প্রথম কথা যেটা আমাকে বলতে বলা আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডাইনামিক্যাল সিস্টেম। তো ডাইনামিক্যাল সিস্টেম যেটা, সেটা একটা জেনারেল ভাবে এক্সপ্লেন করা যায়, আবার আহ, এটা ফিজিক্সে আবার একটা একটা স্পেশাল মানে আছে। সেই জন্য আমরা প্রথমে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা দিচ্ছি। A dynamical system is a system in which a function describes the time dependence of a point in a geometrical space. এটা একটা লিখলাম এই কারণে যে এটা একটা মানে একটা জেনারেল ডেফিনেশন। এটা এটা ডাইনামিক্যাল সিস্টেমের একটা স্টেট আছে। এটা আমি মানে বুঝিয়ে দেবো, আস্তে আস্তে মানে বুঝিয়ে দিচ্ছি। একটা ডাইনামিক্যাল সিস্টেমের একটা স্টেট আছে। এই স্টেট কথাটার মানেও বুঝতে হবে। স্টেট মানে হচ্ছে একটা টাপল অফ রিয়াল নাম্বার বা একটা ভেক্টর। এই রিয়াল নাম্বার মানে হচ্ছে সে এক্স ওয়াই জেড, বা টু ডাইমেনশন হলে এক্স ওয়াই। তো তার করসপন্ডিং একটা আর তো থাকবে। আর মানে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। আমি যদি ফিজিক্সের টার্মে ভাবি, তাহলে হচ্ছে যে আমি একটা সিস্টেমকে আমি এখানে একটা পয়েন্ট হিসেবে দেখব। এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি করে একটা সিস্টেমকে পয়েন্ট হিসেবে দেখতে পারি। এটা খুব জটিল প্রশ্ন। তো এর উত্তরটা আমি আস্তে আস্তে করে প্রথমে দেওয়ার চেষ্টা করছি, তবে আমি ডাইনামিক্যাল সিস্টেমের স্টেট বলতে পারবো। তার স্টেট জানতে পারলে তবে আমি টাইম ডিপেন্ডেন্স অফ এ পয়েন্ট কথাটায় আসতে পারবো। প্রথমে বলি যে স্টেট অফ এ সিস্টেম কথাটার মানে কি। আমরা যদি নিউটনিয়ান মেকানিক্স বলি, সেখানে স্টেট অফ দ্য সিস্টেম হচ্ছে একটা পার্টিকুলার কোঅর্ডিনেটস। এই পার্টিকেলটা এখানে আছে, এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এর করসপন্ডিং যে রেডিয়াস ভেক্টরটা, সেই রেডিয়াস ভেক্টর আর হচ্ছে এইটা। এটা হচ্ছে তার একটা ডাইনামিক্যাল স্টেট। আর এর সঙ্গে আরো একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটা হচ্ছে
টি টাইম, কারণ এই পার্টিকেলটা নড়ে চড়ে বেড়াবে আর কি। তো যাই হোক, আমি স্টেট বলতে বোঝাবো শুধু জিওমেট্রিক্যাল স্পেসে যে পয়েন্টটা আছে, জিওমেট্রিক্যাল স্পেসের মধ্যে কোথাও টাইম নেই। তো এখানেও আমি যদি এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট ভাবি, এখানে যদি একটা পয়েন্ট আমি স্পেসে দেখি, সেই পয়েন্টটার যে কোঅর্ডিনেট সেটা যদি এক্স ওয়াই জেড হয়, তবে সেইটাকে আমি বলবো একটা ডাইনামিক্যাল স্টেট। এইবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি নিউটনিয়ান না হয়, বা যদি আমার কাছে এক গাদা পার্টিকেল থাকে, হয়তো আমি একটা হাইড্রোজেন মলিকিউলের কথা ভাবছি। একটা হাইড্রোজেন মলিকিউল দেখতে কিরকম, এইরকম। তার মানে এটা তো দুখানা পয়েন্ট নিয়ে তৈরি হয়েছে, তাহলে এখানে আমি পয়েন্ট না বলি তো পয়েন্টস বলা উচিত ছিল। কিন্তু পরবর্তীকালে যখন সিক্স সেমে পড়িস, নিশ্চয়ই আগের সেমে পড়া হয়েছে, যে নিউটনিয়ান ডায়নামিক্সকে ক্রমশ আমরা রিজেক্ট করে দিয়েছি, তার ইনহেরেন্ট যে ইনকনসিস্টেন্সিসের জন্য। ও তো যদি কনস্ট্রেন্ট থাকে, তাহলে নিউটনিয়ান ডায়নামিক্সটা প্রায় অচল হয়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে ঠিকই সলভ করা যায়, কিন্তু আমরা একটা জেনারেল সিস্টেমের কথা ভাবছি, যেটা সমস্ত প্রবলেম সলভ করতে পারবে, প্লাস যে আদার ডাইনামিক্স যেমন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কিংবা কোয়ান্টাম মেকানিক্স, এদের সঙ্গে একই রকম একটা ফর্মালিজম হবে। তো এটা নিউটনিয়ান মেকানিক্স করতে পারে না, যার জন্য এখানে আহ, যেটা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, সেই ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে আমাদের শুরু করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা কিন্তু প্রথমে শুরু করেছিলেন লিবনিজ। তিনি ঠিক নিউটনের যুগেই জন্মেছিলেন এবং বিশাল বড় মাপের একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। ক্যালকুলাস নিয়ে নিউটন আর লিবনিজের ঝগড়া তো গোটা নেট জুড়েই ছড়িয়ে আছে, কি হয়েছিল তার পরিণাম। এবং এক্ষেত্রেও নিউটন ওনার মতো করে একটা ডাইনামিক্সের খসড়া করেছিলেন। লিবনিজ কিন্তু অন্যভাবে ভেবেছিলেন, যদিও নিউটন যতটা স্পষ্টভাবে নিউটনের মেকানিক্সটাকে উনি ফর্মুলেট করতে পেরেছিলেন, লিবনিজ পারেননি। কিন্তু লিবনিজ না পারলেও তার যে স্টুডেন্ট অয়েলার, তিনি কিন্তু ব্যাপারটাকে ছাত্র পরম্পরায় এটা এগিয়ে গেছে একদম শেষ পর্যন্ত। এবং তারপর ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা কিন্তু দাঁড়িয়েছে এবং নিউটনের মেকানিক্সকে ওটা পুরোপুরি সরিয়ে দিয়েছে। এবার দেখা যাক আমি এই ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল বলতে কি বোঝাচ্ছি। এখানে আমি একটা ওয়ান ডাইমেনশনাল মোশনের কথা ভাবছি। মনে করা যাক একটা পার্টিকেল, এটা এই লাইন বরাবর সিম্পল হারমোনিক অসিলেশন করছে। তো এই দিকটাকে আমি এক্স লিখলাম, আর এই দিকটাকে আমি তার মোমেন্টাম লিখলাম। স্যার তাহলে খাতাটা স্যার একটু এই বোর্ডটা আর কি একটু হ্যাঁ, বোর্ডটা ডান দিকে সরাতে হবে, ডান দিকে। আচ্ছা, আরো আরো ওকে, স্যার, আরো হ্যাঁ আরো। আরো। হ্যাঁ আচ্ছা, এই যে এক্স আর পি, এই এক্স আর পি এর যে স্পেসটা, তার নাম দেওয়া হচ্ছে ফেজ স্পেস। এইটার একটা ছোট্ট নাম আছে, সেটা হচ্ছে নিউ স্পেস। তো এই নিউ স্পেসে আমি যদি একটা পয়েন্ট পাই, মানে এই পার্টিকেলটা এখানে ইকুইলিব্রিয়াম থেকে কত দূরে আছে আর তার মোমেন্টাম কত আছে, তবে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ফেজ স্পেস। যদি আমি টু ডাইমেনশনে আঁকতে চাই, তাহলে গন্ডগোলে পড়বো, কারণ এক্স ওয়াই এর জন্য দুটো অ্যাক্সিস লাগবে, আবার পি এক্স পি ওয়াই দুটো মোমেন্টাম অ্যাক্সিস লাগবে। তো এই জন্য ফেজ স্পেসটা ক্রমশ গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি যদি এটা থ্রি ডাইমেনশন ধরি, তাহলে এটা একটা সিক্স ডাইমেনশনাল স্পেস হয়ে যাচ্ছে, এবং যেটা আঁকার কোনো সম্ভাবনাই আমাদের কাছে নেই। কি করে আঁকবো আমরা জানি না। সিক্স ডাইমেনশন মানে
ছখানা পারপেন্ডিকুলার করে লাইন আঁকতে হবে নিজের নিজের মধ্যে পারপেন্ডিকুলার প্রত্যেকে, যেটা সম্ভব নয়। তিনটের বেশি মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন টানা সম্ভব নয়। কাজে ছখানা কি করে আঁকবো? তো এটা মনে মনে আমাদের চিন্তা করে নিতে হবে। এটা একটা 6 ডাইমেনশনাল স্পেস। তো 6 ডাইমেনশনাল স্পেসে এখানে এক্সআই করে দিলাম, এখানেও পি এক্সআই করে দিলাম। এখানে তবে আমি একটা পয়েন্ট পাবো। এবার এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। একদম প্রথমে যখন টাইম টি ইকুয়ালস টু 0, তখন পার্টিকেলটা এখানে আসে। আবার যখন টি ইকুয়ালস টু টি প্রাইম বা টি1, তখন পার্টিকেলটা এখানে আছে আমি জানি। এবার আমি যদি মাঝের পয়েন্টগুলোকে জানতে পারি, ও যখন রাস্তা দিয়ে গেছে তখন তার প্রত্যেকটা পয়েন্টের পজিশন আর মোমেন্টাম যদি জানি, তবে এদের মধ্যে আমি একটা ট্রাজেক্টরি আঁকতে পারবো। পার্টিকেল কিন্তু এই পথে যায়নি, কিন্তু পার্টিকেল যত গেছে তার এক্স আর মোমেন্টাম যদি আমি প্লট করি, তবে আমি এইটা পাবো। অ্যাকচুয়ালি ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা করে কি, যে এই দুটো পয়েন্ট আমার যদি জানা থাকে, তাহলে এখানে কিছু একটা এক্সট্রিমাইজেশন করে আমরা পথটাকে বের করে নিতে পারি। যেমন ফার্ম্যাটসের প্রিন্সিপালে করা হয়েছিল। ফার্ম্যাটসের প্রিন্সিপালে লাইট কোথা থেকে যাচ্ছে, কোথায় পৌঁছচ্ছে আমরা জানি। মাঝে আমরা কাল্পনিক অনেক পথ এঁকেছিলাম, যেটা মিনিমাম বা ম্যাক্সিমাম হয়েছিল, বলেছিলাম এইটাই হচ্ছে অ্যাকচুয়াল পাথ, এটাই ফার্ম্যাটস প্রিন্সিপাল। তো আমাদের এখানেও ঠিক তাই। আমাদের এখানে ফার্স্ট পয়েন্টটা আছে, লাস্ট পয়েন্টটা আছে। এর মধ্যে আমি অজস্র এই ধরনের কার্ভ টানতে পারি। আর এখানে অ্যাকশন বলে একটা ইয়ে আছে, যেটা হচ্ছে এলডিপি। এই ইন্টিগ্রেশনটা যে পথ বরাবর ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি। তাহলে এখানে আমি যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে টাইম ইভলিউশন অফ এ ডাইনামিক্যাল সিস্টেমে যে স্টেটগুলো, এই স্টেটগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। আমি যদি অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরিটা জানি, তবে জানবো আমি পার্টিকেলটা এই ফেজ ফেজের ট্র্যাজেক্টরি ধরে আস্তে আস্তে এগিয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে আমাদের যে ফেস ফেজের যে ট্র্যাজেক্টরিটা, সেটার কথা আমরা একটু বোঝাবার চেষ্টা করলাম। মানে বুঝতে না পারলে কিন্তু ইউ আর ফ্রি টু আস্ক। তো এইবার তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। স্যার, শুভম মনে হয়, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শুভম মনে হয় ঢুকতে চাইছে। ও আচ্ছা, আমি দেখতে আছি, আমি তো বোর্ডের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিই। আচ্ছা, তো হ্যাঁ, হ্যালো। সুমন একটু দেরি করেছে। তো ওকে আমি এই লাইনটা দিয়ে আমরা শুরু করেছিলাম। শুরু করে আমি বোঝাচ্ছিলাম যে পয়েন্ট ইন এ জিওমেট্রিক্যাল স্পেস কথাটার মানে কি। এটা খুব ওটা এখন আসেনি, হ্যাঁ, ওটা এখন এখন শো করছে না। কেন? আমি তো অ্যাডমিট করলাম ওকে। তাহলে ওকে একটা ফোন করে বল আর একবার অ্যাটেম্প করতে। আচ্ছা আচ্ছা। বলে দিয়েছি। আর স্যার ওইখানটায় বলবেন ওই পি এক্স আর এক্স এর মধ্যে যে ম্যাক্সিমাম গ্রাফটা হবে সেটাই ট্রাইজেক্টরি হবে। হ্যাঁ, ঠিক আছে, ওই ঠিক কথা। আছে, আমি একবার একটু বলে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে ব্যাপারটা হচ্ছে যে তুই এন্ড পয়েন্ট দুটো জানিস, এবার আমি তো নিজের মনে অনেকগুলো এখানে আমি লাইন টানতে পারি না, যেভাবে খুশি লাইন টানতে পারি। কিন্তু এই लाग्रांजियान বুঝিস, তাহলে এলবিটি, হ্যাঁ, এলডিটি এই যে ইন্টিগ্রেশনটা, যে পথে মিনিমাম বা ম্যাক্সিমাম হবে সেই পথটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেডিক্টর। ও এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে ভ্যারিয়েশন পড়েছে। প্রিন্সিপাল আর কি। বুঝতে পারছিস, ফার্ম্যাট প্রিন্সিপালে যেমন ছিল যে এখানে পাঁচটা যেটার ম্যাক্সিমাম বা মিনিমাম, সত্যি কথা বলতে কি ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে ফার্ম্যাটস লা প্রমাণ করে। সেগুলো দেখবো আগে, সেটা অ্যাকচুয়ালি তোদের তো পড়ানো হয়েইছে ফোর্থ সেভেন। যাই হোক, ওই দিকটা আমি দেখিনি, কে পড়িয়েছেন আমি জানি না। ও স্যার বাদ দিন, কবেকার জিনিসপত্র। হুম। না তোর लाग्रांजियान তো মনে আছে, लाग्रांजियान হ্যামিল্টনিয়ান এগুলো তো মনে আছে ও নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন। হ্যাঁ। তো এইবার আমি তাহলে দেখলাম কি যে পয়েন্ট ইন এ জিওমেট্রিক্যাল স্পেস, এটা তাহলে খুব ভেগ কথা একটা, এটা অ্যাকচুয়ালি ফেস স্পেসে একটা পয়েন্ট। এরপর একটা মানে আরো গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা হচ্ছে যে যদি আমার কাছে, যেটা নিয়ে আমি শুরু করছিলাম, যে আমার কাছে হয়তো একটা হাইড্রোজেন মলিকিউল আছে, দুখানা তার পার্টিকেল, তাহলে কি করে তার একটা পয়েন্ট হয়? আমি যদি এখানে দুটো পয়েন্ট ধরি, এদের তো আলাদা আলাদা মোমেন্টাম, আলাদা আলাদা পজিশন, তাহলে ফেস স্পেসেও আমি দুটো পাবো। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আমি নিউ স্পেসে আমি এটা দুটো পাবো। কিন্তু আর এক রকমের ফেস স্পেস আছে যাকে বলা হয় গামা স্পেস। গামা স্পেসটা এরকম যে এইখানে ফেস স্পেসে আরো পয়েন্ট, আরো অনেকগুলো অ্যাক্সিস হবে। এখানে ধরে নিচ্ছি এই মলিকিউলের একটার জন্য x1 y1 z1, এটার জন্য x2 y2 z2। তাহলে অ্যাক্সিস কটা হবে গামা স্পেসে? x1 y1 z1, x2 y2 z2, px1 px2 px3, ও সরি, px1 px2 p, তারপরে তো হচ্ছে py1 py2 pz1 pz2, এতগুলো তার অ্যাক্সিস থাকবে। তার মানে কত ডাইমেনশন হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে এটা হচ্ছে আমি যতগুলো পার্টিকেল ধরবো, এক একটা পার্টিকেলের জন্য 6 ডাইমেনশন হয়। হয়। আর যদি আমি মোমেন্টামটাকেও আমি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়িয়ে যাবে হচ্ছে, হ্যাঁ, 6 ডাইমেনশন। যেমন এখানে দুটো পার্টিকেল আছে, তো তোর 12টা ডাইমেনশন হয়ে, যদি তিনটে পার্টিকেল হতো তাহলে 18টা ডাইমেনশন। তাহলে নিউ স্পেস আর গামা স্পেস দুটোই ফেজ স্পেস, কিন্তু এদের মধ্যে তফাৎটা কি হলো? নিউ স্পেসে আমরা একটা করে এক্স ওয়াই জেড, একটা করে পি এক্স পি ওয়াই পি জেড। তার মানে আমার কাছে যদি ক্যাপিটাল এনটা পার্টিকেল থাকে, তাহলে আমার এখানে ক্যাপিটাল এনটা পয়েন্টস পাবো। আর যদি আমি গামা স্পেস ধরি, তাহলে গামা স্পেসে আমার কিন্তু 6 ডাইমেনশনাল স্পেস, এখানে কিন্তু আমি একটাই পয়েন্ট পাবো। ওই সবগুলো পার্টিকুলার কোঅর্ডিনেট গুলোকে ধরে আমি, আর তাদের মোমেন্টামটাকে ধরে আমি একটাই পয়েন্ট পাবো গামা স্পেসে, সেই জন্য আমি একটা পয়েন্ট পেয়েছি। এবার এটার মানে বুঝতে পারছি এ পয়েন্ট কেন। আমি একটা ডাইনামিক্যাল সিস্টেম ধরেছি, সিস্টেমের মধ্যে তো এক গাদা পার্টিকেল থাকতেই পারে। যদি এক গাদা পার্টিকেল থাকে, তবুও আমি তাকে জিওমেট্রিক্যাল স্পেসে একটা পয়েন্ট হিসেবে দেখবো, রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। সেই রিপ্রেজেন্টেটিভ পয়েন্টটা হচ্ছে গামা স্পেসে তার যে অবস্থানটা।
বুঝতে পারছিস আমার পয়েন্টটা? আচ্ছা, আহ, এবারে আমি আরেকটু জেনারেলাইজ করছি। জেনারেলাইজ করার মানে হচ্ছে সবসময় যে পার্টিকেল এক্স ওয়াই জেড অ্যাক্সিস ধরেই যাবে এমন তো কোনো মানে নেই। ওটা তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটও হতে পারে। তাহলে ওখানে আর থিটা ফাই দুটোর জন্য এখানে পিএক্স ওয়ান পিএক্স টু এগুলো ওই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে। কিন্তু আমি যদি আরো বড় করে ভাবি যে আমরা এখানে একটা জেনারেলাইজড কোঅর্ডিনেটের কথা ভাবছি। জেনারেলাইজড কোঅর্ডিনেটটা আমি জানি না কিভাবে বানানো হয়েছে। তাহলে হয়তো আমার জেনারেলাইজ কোঅর্ডিনেটটা একটু বলে দেওয়া উচিত, নইলে যে নতুন মেকানিক্সটাকে অত ভালো করে বোঝা যাবে না। তো আমি না হয় একটু সময় খরচ করে এটা একটু সিলেবাসের বাইরে, এটা ফোর্থ সেন্টেন্সের জিনিস, একটু জেনারেলাইজ কোঅর্ডিনেট সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল, যদি আমি নিউটনের ইকুয়েশন গুলোকে দেখি, এটা পেন্ডুলাম, এটা দুই, এর যদি আমি পেন্ডুলামের পজিশনটা চাই, তার মানে কি আমার সেন্টার অফ মাসের পজিশনটা চাই, তো তার জন্য আমার দরকার হবে এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট। এটা তো ঠিক স্ট্রেট লাইন মোশন না, একটু সার্কুলার মোশন মতো আছে, যার জন্য এক্স ওয়াই দুটোই লাগবে। কিন্তু গন্ডগোলটা হলো কোথায়, এই এক্স ওয়াই গুলোর মধ্যে যেখানেই থাকুক না কেন একটা রিলেশন আছে, এল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এল মানে কি, এই পেন্ডুলামের যে লেগ সেটাকে বলা হচ্ছে এল। যেখানেই যাক না কেন এটা যদি অরিজিন হয় আর যে পয়েন্টে আছে সেটা যদি এক্স ওয়াই হয়, তাহলে একটা সাধারণ ফর্মুলা এল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই এলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটা সুতোর যে লেন্থটা সেটা বাড়ছেও না কমছে। যদি এই ইকুয়েশনটা থাকে একে বলে ইকুয়েশন অফ দ্য কনস্ট্যান্ট। তো এখানে আমি এক্স এর ভ্যালু যদি জানি, তাহলে আমি ওয়াই বার করে দেবো, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে ঘটা করে ওয়াই এর ইকুয়েশন, ওয়াই এর ভ্যালু দেওয়ার কি দরকার, আমি তো নিজেই বের করে নিতে পারি। তো এইটাকেই বলা হচ্ছিল যে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডমের মানে হচ্ছে আমার মিনিমাম কটা ভ্যারিয়েবল হলেই কাজ চলবে, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। যেমন আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার কটা পার্টিকেল আছে আর কত ডাইমেনশন আছে। যদি থ্রি ডাইমেনশন হয় তবে একটা পার্টিকেলের জন্য আমার তিনটে ইকুয়েশন দরকার হবে, তিনটে কোঅর্ডিনেটের দরকার হবে। যদি আমার কাছে দুটো হয়, থ্রি ইন্টু টু, যদি এনটা হয় তাহলে থ্রি ইন্টু এনটা কোঅর্ডিনেটের দরকার হবে এনটা পার্টিকেলের জন্য। এবার এইরকম কনস্ট্যান্টের ইকুয়েশন কটা আছে, যদি আটটা কনস্ট্যান্টের ইকুয়েশন হয় তবে আমি আটটা ভ্যারিয়েবল এলিমিনেট করে দিতে পারবো। তার মানে এতগুলো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি, মিনিমাম নাম্বার অফ প্যারামিটার্স নিডেড টু ডেসক্রাইব দ্য ডাইনামিক্যাল সিস্টেম। তো আমি এই ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা, এইটা যতগুলো আছে ততগুলো কোঅর্ডিনেট চাই। আমি তো এখানে ইচ্ছে করলে ওয়াই কে বার করতে পারবো না, কারণ আমার এখানে এক্স ওয়াই হচ্ছে একটা কাপলড অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি যদি অন্য কোনো সিস্টেমে যাই, কোঅর্ডিনেট সিস্টেমে যাই, তখন আমি কাজটা করতেই পারি। আমার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, টু ডাইমেনশন, একটা পার্টিকেল, মানে দুটো, তার থেকে একটা কনস্ট্যান্টের ইকুয়েশন বাদ গেল, তাহলে একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তো সেটা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে অরিজিন ধরে আমি যদি এখানে একটা থিটা রাখি, এই অ্যাঙ্গেলটা যদি আমি জানি,
তাহলেই আমি কিন্তু পেন্ডুলামটা কোথায় আছে সেটা আমি বলে দিতে পারি। কারণ এখানে আর মানে হচ্ছে এটা যেটা কনস্ট্যান্ট, তাহলে শুধু থিটার উপর নির্ভর করছে এটা। তাহলে আমি দেখলাম যে নিউটনের ইকুয়েশনে যখন কনস্ট্যান্ট থাকার কারণে যতগুলো ইকুয়েশন লাগবে আমাকে তার থেকে বেশি ইকুয়েশন নিয়ে কাজ করতে হচ্ছে, তখন আমি কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ করলে আমি সেই বিরক্তিকর ব্যাপারটার হাত থেকে রক্ষা পেতে পারি। যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমি ইউজ করব সেই কোঅর্ডিনেট সিস্টেমে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলোই যেন ভ্যারিয়েবল থাকে। এবার আমাদের পয়েন্টটা হচ্ছে কি যে কতগুলো কোঅর্ডিনেট সিস্টেম আমি চাই। আমি এক্স ওয়াই জেড দিয়ে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অবলিক কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তারপর স্ফেরিক্যাল পোলার, পোলার, সিলিন্ড্রিক্যাল পোলার, কেউ হয়তো আরো জানে এলিপ্টিক্যাল, প্যারাবোলিক, এইরকম জানে। কিন্তু এমন কি কোনো গ্যারান্টি আছে যে এই কটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে থাকলেই আমি সমস্ত ক্ষেত্রে এইরকম ডিগ্রিজ অফ ফ্রিডম যতগুলো কোঅর্ডিনেটই পাবো? এখানে আমার লাখ ফেভার করলো তাই আমি একটা প্লেন পোলার কোঅর্ডিনেট দিয়ে আমি কাজটা করে ফেলতে পারলাম। কিন্তু যদি তাই না হয় তখন কি করব? তাহলে তখন আমরা যে কথাটা বলতে ভয় পাই সেই কথাটাই বলতে হবে, নিজের কোঅর্ডিনেট সিস্টেম নিজে আবিষ্কার করে নেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড অফ কশন আছে। এটা একটা খুব বিশাল বড় একটা স্টেটমেন্ট, নিজের কোঅর্ডিনেট সিস্টেম নিজে করে নাও। এটা আমরা স্টুডেন্টদের বলি কথার কথা, কিন্তু তারপরে একটা স্ট্যাটুটারি ওয়ার্নিং যে যে সিস্টেমে এক্সাম্পলে যেটা করতে বলা হবে সেটাই করবি, নইলে মরবি। এরা অনেক বছর ধরে খেটে খুঁটে একটা স্ট্যান্ডার্ড বার করেছে এই সিস্টেমের জন্য, এই এই কোঅর্ডিনেট সেইটাই মানতে হবে। সেটা না মানলে কিন্তু পরীক্ষা হলে কিছু করতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমরা আবার পয়েন্টে ফিরে আসি। যদি আমাকে কোঅর্ডিনেট সিস্টেম আবিষ্কার করতে হয় তাহলে আমাকে জানতে হবে তো যে একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে গেলে কি কি তার প্রপার্টিস লাগে। আমরা যখন স্পেশাল রিলেটিভিটিতে শিখেছিলাম সেম করে, সেখানে নিশ্চয়ই বলা হয়েছিল যে স্পেসটা হচ্ছে আইসোট্রপিক ইউনিফর্ম। ইউনিফর্ম কথাটার মানে কি, যে এখান দিয়ে যখন যাওয়া হবে এইটা যদি জিরো হয়, এখানে যদি এই ডিস্টেন্স পরে ওয়ান আসে, ঠিক ততটা ডিস্টেন্স পরেই টু আসবে। এটা আমাদের একটা পস্টুলেট যে কোঅর্ডিনেট সিস্টেম হতে হলেই তাকে ইউনিফর্ম হতে হবে, আবার সেই সঙ্গে আইসোট্রপিকও হতে হবে। আইসোট্রপিক মানে কি, আমি যদি অন্য কোনো ডিরেকশন ভাবি এই ডিরেকশন অনুযায়ী তার যে কোঅর্ডিনেট সিস্টেমের যে মার্কিংগুলো সেগুলো থাকে। ইউনিফর্ম অ্যান্ড আইসোট্রপিক নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। এবার নাম্বার টু ক্রাইটেরিয়া হচ্ছে দেয়ার শুড নট বি এনি ডিসকন্টিনিউটি, এনি সিঙ্গুলারিটি। এখানে এক দুই, তারপরে হঠাৎ দেখা গেল ফাইভ হবে, নট পসিবল। কেন হয়েছে না, মাঝখানে স্পেসটার মধ্যে একটা ডিসকন্টিনিউটি এসে গেছে। এরকম হলে সেই কোঅর্ডিনেট সিস্টেমই হতে পারবে না। সিঙ্গেল ভ্যালু, আমার এখানে একটা পয়েন্টের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটটা আর কোথাও থাকতে পারবে না। যেমন এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে টু টু কোঅর্ডিনেট, তো ব্যাস গোটা স্পেসের মধ্যে আর কোথাও এই দুটো পয়েন্টটা থাকতে পারবে না। আর নাম্বার থ্রি একটা পয়েন্ট আছে, এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর পয়েন্ট। এটা প্রথমে বোঝা যায় না যে এই পয়েন্টটা কেন, কিন্তু ইট ইজ দেয়ার। সেটা হচ্ছে যে এদের ডাইমেনশন হয় হবে লেন্থের ডাইমেনশন, কিংবা এরা ডাইমেনশনলেস, অথবা আরো স্পেসিফিক্যালি বললে এরা অ্যাঙ্গেল হবে, এছাড়া কিছু হতে পারবে না। যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেখানে এক্স ওয়াই জেড গুলো তো লেন্থের ডাইমেনশন আছে, কিন্তু পোলার কোঅর্ডিনেটে আটটা লেন্থের ডাইমেনশন আছে, কিন্তু থিটাটা না, থিটাটা হচ্ছে অ্যাঙ্গুলার। তো প্রশ্ন হচ্ছে এই রেস্ট্রিকশনটা কেন? এর কারণ হচ্ছে যে এইটা করলে আমার নিউটনিয়ান মেকানিক্সটা খুব সুন্দরভাবে এসে যায়। যেমন হচ্ছে এক্স এর যেটা ডট করি যদি আমি,
তাহলে অবশ্যই আমি ভেলোসিটি পাবো। এটা যদি লেন্স না হয় অন্য কিছু হতো, তাহলে কিন্তু তার ডট করে ভেলোসিটি আসতো না। এক্স ডবল ডট যদি আমি করি, এটা অ্যাক্সিলারেশন হতো। যদি আমি এক্সটা লেন্থ ছাড়া অন্য কিছু নিতাম, তাহলে ওটা আসতো না। যদি আমি অ্যাঙ্গেল ধরি, তাহলে একই ব্যাপার। থিটা ডট মানে হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা ডবল ডট মানে হচ্ছে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কাজেই এই যে একটা সুন্দর একটা রিলেশন, নিউটনিয়ান মেকানিক্সের যে রিলেশন, এটা চলে আসছে শুধুমাত্র যদি আমি একটা ডাইমেনশন অফ দ্য কোঅর্ডিনেট, সেটা যদি এল বা অ্যাঙ্গেল ধরি। এবার যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম বানাতে যাই নিজে নিজে, তখন দেখবো যে এই রেস্ট্রিকশন গুলো আমাকে বাধা দিচ্ছে, এই রেস্ট্রিকশন গুলো আমাকে কোনো চয়েসই দিচ্ছে না কোঅর্ডিনেট সিস্টেমে। তো সেই জন্য আমায় কি করতে হবে, একটা দুটো রেস্ট্রিকশন যেগুলো মনে হচ্ছে অতটা দরকার নেই, সেটাকে আমি সেট করে দেবো। প্রথম পয়েন্টটা ছিল কি, এটা ইউনিফর্ম হতে হবে, 1-2 এর পরে 500 হতে পারবে না, বা মাঝে কোনো জায়গা হাফিস হয়ে গেল, ওখানে কমপ্লেক্স নাম্বার আছে, দ্যাট ইজ অলসো নট পসিবল। তো এটাকে আমি ছাড়তে পারবো না, এটা রাখতেই হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিঙ্গেল ভ্যালু। সিঙ্গেল ভ্যালুর কথাটার মানে হচ্ছে যে স্যার, ও, হ্যাঁ, লগের গ্রাফ প্লট করা হয় যখন, লগ পেপারে যখন গ্রাফ প্লট করা হয়, হ্যাঁ, তখন ওই গ্রাফ পেপারটা কিন্তু ইউনিফর্ম হয় না। আমি যদি লগের গ্রাফ পেপারের মতোই যদি কনসিডার করি একটা কোঅর্ডিনেট, তাহলে তো হতেই পারে। না, অ্যাকচুয়ালি ইউনিফর্ম কথাটার মধ্যে একটা কন্টিনিউইটি আছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে আমি লগ এক্সটাকেই আমি তখন অ্যাক্সিস ধরেছি, কাজে log 1 log 2 log 3 এইভাবে আমি যাচ্ছি। আমি কিন্তু এক্স এর ভ্যালু ধরে যাচ্ছি না। মানে log 1 এর যে ভ্যালু সেটা প্লট করছি না, log 2 যে ভ্যালু সেটা প্লট করছি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি। যেটা তুই নন ইউনিফর্ম বলছিস, সেটাকে যদি আমি অর্ডিনারি গ্রাফে প্লট করি, অর্ডিনারি গ্রাফে প্লট করে আমি যদি লগ এক্স প্লট করি, তাহলেও আমি কিন্তু একই গ্রাফ পাবো। মানে একটা লগ গ্রাফ পেপারে প্লট না করে আমি যদি একটা কোঅর্ডিনেটের গ্রাফে প্লট করি, কিন্তু এক্স না প্লট করে আমি লগ এক্স প্লট করি, ইট ইজ ইকুইভ্যালেন্ট। কাজে লগ এক্স কে যদি আমি বলি যে না ওইটা ভ্যারিয়েবল, তাহলে ওর ডিডিটি করলে তুই কোনোদিন ভেলোসিটি পাবি না। ওর ডি2 করলে তুই কোনোদিন অ্যাক্সিলারেশন পাবি না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছিস? তো এই থার্ড পয়েন্ট যেটা, সেই থার্ড পয়েন্টটাই হচ্ছে সব থেকে উইক পয়েন্ট। আমি ছেড়ে দিলেও দিতে পারি, তার জন্য যে কনসিকোয়েন্স হবে সেটাকে আমাকে মেনে নিতে হবে। আমি আর এক্স ডট করে ভেলোসিটি পাবো না, এক্স ডবল ডট করে অ্যাক্সিলারেশন পাবো না, এন এক্স ডবল ডট করে ফোর্স পাবো না। তো এতে আমার অসুবিধাটা কোথায়? আমি তো নিউটনের মেকানিক্সটা ছেড়েই দিয়েছি, নিউটনের মেকানিক্সটা আমি ইউজই করছি না। তাহলে আমার ওই রেস্ট্রিকশনটা রেখে লাভ কি? তো এই কারণে জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে আমি যদি এই রেস্ট্রিকশনটা আমি রিল্যাক্স করে দিই, তবে যেটা পাবো সেটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। এবার আমি যখন ফেস স্পেসের কথা ভাবছি, তখন ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী সেই নাম্বারের কোঅর্ডিনেট আসবে, সেই নাম্বারের মোমেন্টাম আসবে। তবে আমি সেটা দিয়ে আমি একটা স্পেস তৈরি করতে পারবো, যে স্পেসটাকে আমি বলবো ফেস স্পেস। তাহলে এই পয়েন্ট ইন জিওমেট্রিক্যাল স্পেস, এই কথাটার মানে বোঝা গেল। আমি ক্যাপিটাল গামা স্পেসের কথা বলছি, যেখানে যতগুলো পার্টিকেল থাকো কিছু এসে যায় না, আমার কাছে ও একটাই পয়েন্ট। আমার কাছে ডাইমেনশন অনেক হয়ে গেছে, যতগুলো পার্টিকেল তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে যতগুলো ডাইমেনশন হয়, ততগুলো ডাইমেনশনের আমার কোঅর্ডিনেট সিস্টেম। সেই কোঅর্ডিনেট সিস্টেমে যেগুলো পজিশনের কোঅর্ডিনেট সিস্টেম, যেগুলো এক্স ওয়াই জেড দিয়েছিল, সেগুলো এখন রিপ্লেস হয়ে গেছে কিউ দিয়ে, Q1 Q2 Q3 এরকম করে। আর তার করেসপন্ডিং যে মোমেন্টাম গুলো,
সেগুলো পিএক্স পিওয়াই পিজেড ছিল, সেটা তখন চলে এসছে পিআই, P1 P2 P3, এইভাবে আমি মোমেন্টাম গুলোকে ডিফাইন করে তাদের দিয়ে আমি অ্যাক্সিস তৈরি করে আমি সেখানে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টটা এবার আমি দেখব যে টাইমের সঙ্গে ওর একটা ইভলিউশন হচ্ছে, ও সরে যাচ্ছে, ও নড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেম। ডাইনামিক্যাল সিস্টেম মানে ওই যে ফেস স্পেসের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সরে যাচ্ছে। তো এই সরে যাওয়াটাকে আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যদি টাইম এক্সপ্লিসিটলি না থাকে তাকে বলবো অটোনমাস সিস্টেম, আর যদি টাইম এক্সপ্লিসিটলি থাকে তবে তাকে বলবো আমরা নন অটোনমাস সিস্টেম। অটোনমাস সিস্টেম যদি হয় তাহলে কি হবে? ইট ইজ রিপিটেটিভ। আগেও যা হচ্ছে এখনো তাই ঘটছে। একটা সিম্পল পেন্ডুলাম দুলেই যাচ্ছে, অটোনমাস। ওর মধ্যে কোনো টাইমের কোনো ভ্যারিয়েবল আমরা এক্সপ্লিসিটলি লিখছি, বুঝতে পারছিস? আমি একটু 2-3 মিনিট টাইম দিচ্ছি এই ব্যাপারটা একটু বোঝার জন্য, তারপর আমি ডাইনামিক্যাল সিস্টেমটা বলি অন্য করে। তার মধ্যে যদি বুঝতে কিছু না পেরে থাকে টিমে আসতে। ঠিক আছে, আগে শুনছি। জিনিসগুলো স্যার কেমন একটা লাগছে আর কি। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো অনেক আগেই জানার কথা তোদের, কারণ ফোর্থ সেমেই তো ল্যাগ্রাঞ্জিয়ান নেমে গেছে, ফোর্থ সেমি হ্যামিল্টন নেমে গেছে। এখন আমাকে তো এর ওপর বেস করে পড়াতে হবে না, এই ল্যাগ্রাঞ্জ আর হ্যামিল্টনের ওপর বেস করে অ্যাডভান্স ডাইনামিক্স যেটা, সেটা তো ওই অবস্থায় আমাদের দেখতে হবে না। কাজেই ল্যাগ্রাঞ্জিয়ানটা যেটুকু দরকার বুঝতে পারিসনি সেইটুকু আমি বলে দিচ্ছি। এগুলো সমস্ত হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স এর একটা পার্ট। ঠিক আছে, ঠিক আমরা আছে স্যার, ঠিক আছে। পরের ধাপটায় যাচ্ছি। বুঝতে না পারলে রুমে আসনি এগেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইখানে এই যে ডাইনামিক্যাল সিস্টেম যেটা, এটার অরিজিন ছিল হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এই কথাটা প্রথমে মাথায় ঢোকাতে হবে যে আমি একটা ডাইনামিক্যাল সিস্টেম আছে, সেই ডাইনামিক্যাল সিস্টেমের যে কোঅর্ডিনেটস গুলো আছে, সেই কোঅর্ডিনেটস গুলোকে আমি টাইম ডেরিভেটিভ হিসেবে ইউজ করছি। ফর্মুলাটা কি? এম এক্স ডবল ডট ইকুয়ালস টু এফ এক্স। তার মানে এখানে আমি একটা টাইমের ডেরিভেটিভকে নিয়েছি, আর এফ যেটা, সেটা হচ্ছে ফাংশনের একটা পজিশন আছে, তার মধ্যে কোনো টি নেই ধরে নিচ্ছি প্রথমে। সবসময় হয় না, কখনো কখনো টি এসে যায়। যেমন হচ্ছে আমি যদি একটা ফোর্সড অসিলেশনের কথা বলি, ফোর্স ভাইব্রেশন, সেখানে এফ জিরো কস ওমেগা টি এসে গেছে, তাহলে ওটা ঠিক রিপিটেটিভ নয়, তার মানে ওটা অটোনমাস নয়। এই হচ্ছে ব্যাপার। তো এর অরিজিনটা নিউটনিয়ান মেকানিক্স, কারণ আমাদের মাথায় থাকে যে আমরা ডাইনামিক্যাল সিস্টেমে পয়েন্ট যদি আমরা পাই, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা এগোবো কি করে, না আমার একটা টাইম ডেরিভেটিভ দরকার, সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ স্পেশাল। কারণ নিউটনের সেকেন্ড ল আমাকে একটা সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ। আচ্ছা, আমি আবার বলছি যে আমি যতগুলো বই ঘুরে দেখেছি, এই স্টোগার্টসের যে বইটা, এই বইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্রম দ্য বিগিনিং লাইন ধরে ধরে এটা পড়ে যেতে হবে। আহ, আমি আমি যেগুলো বলবো সেগুলো স্টোগার্টসের ইয়ে নয়, কপি নয়। আমি যেরকম ভাবে বুঝে যাচ্ছি সেই অনুযায়ী আমি আমার মতো করে বলছি, প্রত্যেকটা পয়েন্ট আমি নিজের মতো করে বাড়িয়ে বলে যাচ্ছি। কাজে স্টোগার্টসের বইয়ের সঙ্গে সঙ্গে আমার লেকচারগুলো খুব দরকার। আর এর জন্য অনেক এক্সারসাইজও দরকার হবে। টিউটোরিয়ালসে আমি সেগুলোর নাম করে আমি সেগুলো দিয়ে দেবো আর কি।
আমার এই ক্লাস লেকচারগুলোর মধ্যে কোনোটা টিউটোরিয়াল হবে, কোনোটা জেনারেল ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরেতে আমরা যদি নিউটনের এটাকে যদি ইন্টিগ্রেট করতাম তাহলেই আমি তো পথটা পেয়ে যেতাম। এবার তাহলে আমরা এর পরের ধাপে আসছি, আমরা অটোনমাস নন অটোনমাস সিস্টেম যেটা সেটার দিকে আসছি। আমি আগেই হিন্টসটা দিয়ে দিয়েছি যে অটোনমাস সিস্টেম বলতে কি বোঝা যায়। অ্যাকচুয়ালি অটোনমাস সিস্টেমের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা যদি আমি লিখি, এটা একটা আমি জেনারেল ডেফিনেশন লিখছি। ফিজিক্সে এই ডেফিনেশনটা একটু মডিফাইড হবে, সামান্য একটু। এটা হচ্ছে অ্যান অটোনমাস সিস্টেম is a system of ordinary differential equations which does not explicitly depend on the independent variable. এটা ম্যাথামেটিক্সের ডেফিনেশন যেটা আমি তুলে দিয়েছি। মানে আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কথা ভাবছি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা এক্সপ্লিসিটলি ইকুয়েশনের মধ্যে ঢুকবে না। এবার হচ্ছে প্যারামিটারটা কি। যদি আমি ফিজিক্সের কথা ভাবি, ইন মোস্ট অফ দ্য কেসেস এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা হচ্ছে টাইম। এবার আমার ইকুয়েশনের মধ্যে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যদি টাইমটা না থাকে, তবে আমি সেটাকে বলবো অটোনমাস সিস্টেম। আর যদি তার মধ্যে টাইম ইনভলভ হয়, তবে সেটা আমি বলবো যে নন অটোনমাস সিস্টেম। আমি না কটা এক্সাম্পল দিই, তবে বোধহয় ব্যাপারটা বোঝা যাবে। আমি একটা সিম্পল হারমোনিক অসিলেটরের কথা ভাবছি, তাহলে কিরকম ইকুয়েশনটা, এম এক্স ডাবল ডট, এটা ফোর্সটা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এল, সাইন থিটাতে থাকবে, সাইন থিটার জায়গায় এক্স বাই এল হবে, এম জি বাই এল এর জায়গায় ওমেগা স্কোয়ার এক্স করে দেবো আর কি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স that is equal to 0, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেটর। এই যে আমি একটা ইকুয়েশন পেয়েছি, এখানে এক্স এর ডেরিভেটিভটা কার উপর আছে, টাইমের উপর ডেরিভেটিভ আছে, ডি টু এক্স ডিটি টু। আমি এক্সপ্লিসিটলি লিখলে এটা হবে ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি দেখছি ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ভ্যারিয়েবলকে কি, এই গোটা ইকুয়েশনে কোথাও আমি কি কে এক্সপ্লিসিটলি খুঁজে পাচ্ছি, নেই। তাহলে এটা অবভিয়াসলি একটা অটোনমাস সিস্টেম। এই যে পেন্ডুলামটা এরকম ভাবে একবার গেল,
দ্বিতীয়বারও ওই পথেই সে যাবে, তাহলে অবভিয়াসলি এটা একটা অটোনমাস সিস্টেম। তাহলে অটোনমাস সিস্টেমের ডেফিনেশনটা বুঝতে পারলি। এবার আমরা কখনো কখনো করি কি, এর সঙ্গে আবার একটা ইকুয়েশনটা খুব চেনা। এই ইকুয়েশনটা হচ্ছে একটা ড্যাম্পড ভাইব্রেশনের একটা ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এখানেও কিন্তু কোথাও টিটা নেই। তার মানে এটাকেও আমি অটোনমাস সিস্টেমই বলবো। কিন্তু যদি আমি এখানে একটা টার্ম ইনক্লুড করি, ফোর্স ভাইব্রেশনের ইকুয়েশন, এখানে কিন্তু টিটা চলে এলো। তার মানে কি, আমার এই যে ইকুয়েশনটা, এটা আর অটোনমাস রইল না। তো এখানে নিশ্চয়ই একটু বোঝা গেল তাহলে কি অটোনমাস সিস্টেম, কি নন অটোনমাস সিস্টেম। এবার আমাকে আরো ডিপে এর মধ্যে ঢুকতে হবে, কিন্তু যেহেতু আমার হাতে আর 8 মিনিট মাত্র সময় আছে, কাজে আজকে আমি সেই তর্কের মধ্যে ঢুকতে চাইছি না। পরের দিন আবার ফ্রেশ এনার্জি নিয়ে আমরা এটা আবার শুরু করবো। তো আজকের মধ্যে তাহলে আমি ছুটি নিচ্ছি, আবার ঠিক মিট আছে। করবো স্যাটারডে।